ঝন্টু কুমারের সুপারহিট বই ফুলুরি বানা ফুলটুসি টিভিতে দিয়েছে। শনিবার রাত 8টায় এই তো দিয়েছে, পড়তে পারো না নাকি? ঘটন মুখ শান্তিং কর বলে দিলাম। আমি পড়তে পারি না? আমার পড়াশুনোর উপর তুই সন্দেহ করছিস? মানে না না গুলটে মামা, ঘটন এমনি উত্তেজিত হয়ে বলে দিয়েছে। বুঝতেই পারছো, ঝন্টু কুমারের বই টিভিতে দিয়েছে, তাও সুপার ডুপার হিট বইটা ফুলুরি বানা ফুলটুসি। দূর, উত্তেজিত হয়ে হবে কি? আমরা তো আর দেখতে পাবো না। কেন, টিভি দেখতে কি পয়সা লাগে নাকি? কিন্তু টিভিটা দেখবে কোথায়? এই গলতপুরে টিভি যে 3 জনের বাড়িতেই আছে, সেখানে গিয়ে ফুলুরি বানা ফুলটুসি দেখা অসম্ভব। হ্যাঁ ঠিক তাই, কর্নেলের বাড়ির টিভিতে সারাক্ষণ খবর চলে। হেড স্যারের টিভিতে শিক্ষামূলক প্রোগ্রাম দেখে। ঝোলা গোবিন্দের বাড়িতে পটেশ্বরীদি জানলে সিনেমাটা দেখবেই, কিন্তু ওই ঝোলা গোবিন্দ তো আমাদের ওর বাড়িতেই ঢুকতে দেবে না। সত্যি ভেরি স্যাডিং স্যাড, ভেরি ব্যাডিং ব্যাড ব্যাপার। এক সময় যে লোকটি পৃথিবীর প্রথম টিভি মেকানিস্ট বলিয়া বিখ্যাত ছিল, সে আজ টিভিতে ফুলুরি বানা ফুলটুসি দেখিতে পাইতেছে না। সত্যি অভাগীর কি ভাগী, বিধাতার কি খেল। তুমি পৃথিবীর একমাত্র টিভি মেকানিস্ট ছিলে, মানে তুমি টিভি সারাইয়ের কাজ করতে গুলটে মামা। ওটাকে টিভি সারাইয়ে বলিস না, টিভি ইঞ্জিনিয়ারিস্টিক মেকানিস্ট। ভেরি কঠিন কাজ ছিল, বুঝেছিস? তাহলে তুমি কাজটা ছাড়লে কেন গুলটে মামা? ভেরি স্যাডিং স্যাড ব্যাপার ঘটেছিল রে। পৃথিবীতে তখন টিভি বলিয়া কোনো বস্তুই ছিল না। তারপর একদিন হঠাৎ টিভি আবিষ্কার হইল। সারা পৃথিবীতে বড় লোকদের মধ্যে হইচই পড়িয়া গেল। বিলেতের ইন্টারকন্টিনেন্টাল শহরে এক বিশাল বড় লোক মিস্টার টমাটম সাহেব ইয়া বড় একটা বিশাল টিভি কিনে বসলেন। তারপর আবার কি, টমাটম সাহেবের টিভি দেখার খুব নেশা ধরে গেল। সারাদিন সারা রাত টিভিটা চালিয়ে বসে থাকতো। সব সময় তখন প্রোগ্রাম চলতো টিভিতে? ওরে, তখন টিভিতে একটাই প্রোগ্রাম চলতো, 20 মিনিটের। কি যেন নাম ছিল, মনে পড়েছে, হু হবে 1 পয়সা প্রতি। তখন 1 পয়সারও অনেক দাম ছিল তো। সারাদিন রাতে 20 মিনিটের প্রোগ্রাম, আর তুমি বলছো টমাটম সাহেব সারাদিন টিভি চালিয়ে রাখতো কেন? নেশা নেশা। বাকি সময় টিভিতে ঝিঝি হতো, সেটাই দেখতো। তারপর যা হওয়ার তাই হলো, টিভিটা গেল খারাপ হয়ে। ডাক পড়লো আমার। আমি তখন পাটালির প্রেসিডেন্টের বাড়িতে ওনার টিভিটা ঠিক করছিলাম। চলতে চলতে গরম হয়ে গেছিল। প্রেসিডেন্টের মেয়ে টিভিতে জল ঢেলে দিয়েছিল, ব্যাস। কেউ কিচ্ছু জানতো না। অনেক কষ্টে ফুঁ দিয়ে টিভি শোকাচ্ছিলাম। এমন সময় একটা ফোন। সঙ্গে সঙ্গে সোজা প্লেনে করে উড়ে এসে নামলাম টমাটম সাহেবের বাড়ির উল্টো দিকের মাঠটায়। দৌড়ে গিয়ে টিভিটা দেখলাম। ততক্ষণে টমাটম সাহেবের মাথা ঘুরতে শুরু করেছে। কেন কেন? নেশায়। বললাম না, টমাটম সাহেব টিভির নেশায় পড়েছিল। টিভি বন্ধ, নেশা মাথায় চড়েছে। আমি তো তড়ি ঘড়ি গিয়ে টিভিটার পেছনটা খুলেছি। পেছনটা কেন? পেছনেই বেশি গন্ডগোল হয় রে, গলতপুরের অধৈর্য বলদ ঘটন। আচ্ছা ঠিক আছে, তুমি বলে যাও। তারপর কি হলো? এরপরেই ঘটলো সেই ঘটনা। কোন ঘটনা? যেই ঘটনার জন্য আমি আর টিভি ঠিক করি না। বলো গুলটে মামা, কেন টিভি আর ঠিক করো না? টিভির পেছনটা যেই খুলেছি, খুলে দেখি কি দেখলে? টিভির ভিতর একটা জলঢোরা সাপ। টিভির ভেতর একটা জল ঢোড়া সাপ ঢুকলো কেমন করে গুলটে মামা? আমি সেটা সাপটাকে জিজ্ঞেস করার সময় পেয়েছি নাকি? তার আগেই আমি পগার পার যে দৌড়। বিলেতে জলদোরা সাপ আছে নাকি? রে পাচু, জল থাকলেই ঢোরা সাপ থাকবে। তা বলে টিভি খুলে তুমি সাপ পেলে? বললাম তো, সারাদিনে 20 মিনিটের মতন প্রোগ্রাম চলতো। বাকি সময়টা টিভিতে কিচ্ছু হতো না, এমনি চলতো। তাই বোধহয় সাপটা ঢুকে শরীরটা একটু গরম করছিল। বিলিতে যা শীত। জয় গুলটা মামা কি! আর সেই ভয়ে তুমি টিভি মেকানিক্সের কাজ করা ছেড়ে দিলে? না, জানিস তো, আমি জীবনে 15-16টা বাঘের সঙ্গে লড়েছি, কিন্তু সাপকে আমি একটু সমঝে চলি। কি দরকার, ভাগ্যিস জল ঢোরা ছিল। অ্যানাকন্ডার বাচ্চা হলে কি হতো ভাবতে পারছিস? জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ করা মোটেই উচিত নয়। না না, একেবারেই না। সবই তো বুঝলাম,
কিন্তু এই শনিবার কি ফুলুরি বোনা ফুলটুসি কি আমরা দেখতে পারবো না? আলেবাত দেখবো। কিভাবে? চল কর্নেল সাহেবের বাড়ি, ওনাকে গিয়ে ব্যাপারটা ভালো করে বোঝাতে হবে। হ্যাঁ হ্যাঁ, যদি রাজি হয়ে যায়। চলো চলো, কালই তো শনিবার। হোয়াট? ফুলুরি বলা ফুলটুসি হিন্দি সিনেমা সাবধান! আগে স্যার ঝন্টু কুমারের এভরি হেট বই স্যার। স্যার নায়িকা হচ্ছে মিস অঞ্জলি, দেখবেন না গিয়ে? ইয়ে মানে মিস অঞ্জলি ওই কোমর দুলিয়ে টুইস্ট নাচে যে? আগে হ্যাঁ স্যার। বিশুরাম! তাহলে স্যার কালকে সবাই একসঙ্গে বসে চা বিস্কুট খেতে খেতে সিনেমাটা দেখবো। চুপ! সবটাই নির্ভর করবে কাল আমাদের দেশের অবস্থা কেমন থাকে তার উপর। স্যার একটা সিনেমা দেখবো, সিনেমায় দেশটাকে টানবেন না স্যার। স্যার এটা খুব রোমান্টিক ধরনের সিনেমা। বিশ্রাম! দেশের খবর রাখতেই হবে। বিশেষ সূত্রে জানা যাচ্ছে দেশের সেনাবাহিনীকে আরো মজবুত করবার জন্য দেশের যুবকদের ভর্তি নেওয়া হচ্ছে। খবরটি শোনা মাত্র দেশের ছেলেপিলেরা যেন সত্তর সেনাবাহিনীতে যোগ দেন। সাবধান! তোমরা সবাই এবার সেনাবাহিনীতে যোগ দেবে। চলো বাইরে, এখনই প্যারেড স্টার্ট করো। কি সিনেমা দেখতে এসে সব কি হচ্ছে? সেনাবাহিনী না স্যার, আমরা সিনেমা দেখবো। চলে রে বাজু, এখান থেকে কেটে পড়ি। জোর বাঁচা বেঁচে গেছি। কাল যদি কর্নেলের বাড়িতে সিনেমা দেখতে যাই তাহলে হয়তো আমাদের যুদ্ধেই পাঠিয়ে দেবে। হেড স্যারের বাড়িতে গিয়ে কাজ নেই। ওখানে তো কোনো চান্সই নেই। সিনেমা আমাকে দেখতেই হবে। ওই ঝোলা গোবিন্দের টিভিতেই আমি সিনেমা দেখবো। কিভাবে? আমাদের তো ঘরে ঢুকতেই দেবে না। ব্যালকনিতে বসে দেখবো। হ্যাঁ রে। গুড়ের ব্যবসা যারা করেন তারা সাবধানে থাকুন, বড় কোনো ক্ষতির আশঙ্কা রয়েছে। ইহা হইল জ্যোতিষ রত্ন ভুজঙ্গলালের মহা ভবিষ্যৎবাণী। এ কি? আবার কি ক্ষতি হবে আমার? মানে কথা, আমি তো গুড়ের ব্যবসা করি। এছাড়াও মঙ্গলবারে যদি কোনো মঙ্গল করা যায় তাহা হইলে হয়তো ক্ষতির পরিমাণ কিছুটা কমিতে পারে। মানে শনিবারে কোনো হিন্দি সিনেমা দেখিলেও ভালো হইবে। এ কি? মানে কথা, তোরা বিনা পয়সায় টিভি দেখছিস? জানিস টিভিটার দাম কত? ক্ষতি তো এখন থেকেই শুরু হয়ে গেল দেখছি। যা! দেখলে দেখলে ঝোলা গোবিন্দের কাণ্ডটা? এত বড় অপমান সহ্য করা যাচ্ছে না গুলটে মামা। অপমান কা বদলা হাম নেবুঙ্গা, ইয়ে মানে নেবই। কিভাবে? ভেন্ডে, এতদিন অনেক নারকেল গাছে উঠেছিস, এবার ওই কার্নিশ বেয়ে ছাদে ওঠ, তারপর ওই টিভির অ্যান্টেনাটার ব্যান্টেনা বাজিয়ে দে। হ্যাঁ, অপারেশন স্টার্ট কর এক্ষুনি। পটেশ্বরীতেই যদি টের পায় না। খুশি হবে, কত খুশি হবে, কারণ ওর বাবা টিভিতে শুধু জ্যোতিষ দেখে। যা কাজে লেগে পড়। আরো কাজ করে দে, আরো কাজ করে দে, আরো আরো চাইনিজ প্রোগ্রাম আসবে ভারত টিভিতে। চীন কোন দিকে পড়বে? ওইদিকে। ভেন্ডি ওইদিকে ঘোরা, ওইদিকে। চুপ চুপ, আস্তে আস্তে, ঝোলা গোবিন্দ টের পেয়ে যাবে। একই মানে কথা, টিভিটার আবার কি হলো? ভুজঙ্গলালের ভবিষ্যৎবাণী মিলতে শুরু করেছে দেখছি। মানে কথা, আমার যে অনেক বড় ক্ষতি হয়ে গেল। পটু, ও পটু মা, দেখে যা টিভিটা যে দেহ রেখেছে। এত কিছু করে লাভ কি হলো গুলটে মামা? আজকে তো আর ঝন্টু কুমারের সিনেমাটা দেখতে পাবো না। ফুলুরি বোনা ফুলটুসি।
সব দেখতে পাবি রে, সব দেখতে পাবি। এবার আমার একটা মেকানিক্যালিস্টিক ট্যাকটিস দেখে নে। নরার কাছে কি আর এমনি এমনি যাচ্ছি রে? জয় গুলটে মামার ক্যালটা বলে প্র্যাকটিসের জয়। ভেন্ডি, কি জানি কি হতে যাচ্ছে। নরা, তোর জন্য আমার খুব চিন্তা হয় রে। ও যত শ্বশুরি দিয়ে কথা বলো, আজ কিন্তু 1 কাপের বেশি চা দিতে পারবো না। না নরা না, আমি এভাবে ধারে আর তোর চা খেতে চাই না রে। ওসব নন্ড ভণ্ড কথা না বলি আসল মতলবটা কি সেটা সোজা সাপটা বলেন দিনি। খামোখা উত্তেজনা বাড়তেছে। নরা, এই ছোট্ট একটা চায়ের দোকান দিয়ে তোর তো দিন চলতে পারে না রে। এ কারে বলতেছে? আবে, সে তো ঠিক কথাই, তবু তো আমি কিছু খাটাখাটনি করি সংসার চালাচ্ছি। আপনার মতো নন্ড ভণ্ড আড্ডা তো দিচ্ছি নে। নরা, তোর দুঃখের দিন শেষ। কেন গো, আরো বেশি দুঃখের দিন আসতেছে বুঝি? না নরা না, তোর দোকানের সেল বাড়ানোর উপায় আমি বার করে ফেলেছি। এ আপনি কি বলতেছেন গো? আমার দোকানের বিক্রি বাড়ানোর বুদ্ধি সেও আপনার আছে নাকি? এ জানতেন নে তো? আলবাত আছে, ভেরি ইনটে ফুলি ইনটে ক্যালি বুদ্ধি। এই মেরেছে তা আপনার ওই ইনটে ফুলি কালি বুদ্ধি বলি ফেলেন দিনি। নরা, তোর দোকানে একটা টিভি বসা। কি বসাবো? আরে টিভি টিভি, টেলিভিশন। ওটা টেলিভিশন হবে গুলটে মামা। আরে দত্তরি যেটাই হোক না, নড়া বুঝলেই হলো। উত্তেজনায় আমার রক্ত ফুটছে নড়া। চায়ের জল ফুটলি চিনি দিতে বলতে, তা রক্ত ফুটে আর লাভ নেই। তা টিভি বসালে কি হবে শুনি? নড়া, এই গলতপুরে যখন রোটে যাবে তোর দোকানে, চা খেতে খেতে টিভিও দেখা যায়, দেখবি দলে দলে লোক আসতে শুরু করবে। টিভিতে ঝন্টু কুমারের ফুলুরি বনা ফুলটুসি চলছে। ও নরাদা, নরাদা, হ্যাঁ, এই বুদ্ধিটা তো জবর বাতলেছেন। তা আমি ওই টিভি কোথায় পাবো বলেন দিনি? ইনভেস্টিং করবি? কি ভেস্টিং করবো? দরকার হলে কিনবি। টাকা? আমার এই টাকাটা কে দেবে শুনি? ওরে ধারে কিনবি রে নরা, ধারে। এই এসে আমার এই ধারটা দেবে কে? ওই ঝোলা গোবিন্দ। দরকার হলে ধারেই ওই ঝোলা গোবিন্দর টিভিটা কিনে ফেলবি। ওই গোবিন্দ বাবু? মাথাটা দেখছি আপনার একেবারে নন্ড ভণ্ড হয়ে গেছে গো গুলটে বাবু। না নরা না, মাই মাথা এই একেবারে ঠিকঠাক ওকে আছে। আমি যা বলছি মন দিয়ে শোন। আমার কাছে খবর আছে গোবিন্দ গুচাইতে টিভিটা খারাপ হয়ে গেছে। তুই ওটা 10-12 টাকায় কিনে নে। বোঝো, তা সে খারাপ টিভি কিনে আমার কি না ভাবে শুনি? ওরে বাঁচুরে, তোরা নরাকে বোঝা, নরাকে বোঝা। আমি এককালে কত বড় টিভি মেকানিস্ট ছিলাম রে, সেটা কি তুই জানিস? হ্যাঁ হ্যাঁ নরাদা, গুলটে মামা এটা ঠিক বলছে। তার মানে আমি যাতা দামে গোবিন্দ বাবুর টিভিটা কিনে আনবো, তারপরে নন্ড ভণ্ড গুলটে বাবু সে টিভি ঠিক করে দেবে। বাবজি বাপ, আপনার টিভি ঠিক করার গুণও আছে দেখতেছি। আমি কিন্তু কোনো পয়সা নেব না, চায়ের সঙ্গে কাটাকাটি করে নিবি। তালি তো বেশ ভালোই হলো। তা কখন যাবো ওই টিভি কিনতে? এক্ষুনি যাও নরাদা, আমরা তোমার দোকান পাহারা দিচ্ছি। আজ সন্ধ্যাতেই হেব্বি বই আছে। বলতেছ? হ্যাঁ, তালি পরে যাই, কি বলো? হ্যাঁ, গেলুম তালি, হরি বল। দেখেছিস আমার ইনটে ফুলি ট্যাকটিস? টিভিটা যে আসলে খারাপ হয়নি সেটা তো শুধু আমরাই জানি। তাও আমার কেমন যেন ভয় ভয় করছে গুলটে মামা। ওরে গলতপুরের ভিতু বলদ পাঁচু, ঝোলা গোবিন্দ এতক্ষণে বোধহয় রাজিও হয়ে গেছে রে। কি মানে কথা, তুই কি কিনবি? এগে বাবু, আপনার এই নষ্ট টিভিটা। আমার টিভি যে খারাপ হয়ে গেছে মানে কথা, সেটা তোকে কে বললো? ওই নন্ড ভণ্ড গুলচি বাবু। নরা, মানে কথা ও যে দেখছি সারা গলতপুরে রটিয়ে দেবে যে আমার টিভি খারাপ হয়ে গেছে। দেবে বই কি।
আপনার মতো এত বড় লোকের বাড়িতে নষ্ট টিভি আসে এটা শুনলি পর লোকজন কি মনে করবে বলেন দিদি? তাই তো আমি ছুটতে এলুম। 10 টাকা দিচ্ছি, টিভিটা আমারে দিয়ে দেন বাবু। কত টাকা? 10 টাকা না পৌঁছালি 12:30 পর্যন্ত উঠতে পারি। নড়া, মানে কথা 12,000 টাকার টিভি আর তুই আমাকে 12.5 টাকা দিবি? মাথায় রক্ত উঠে যাচ্ছে বলে দিলাম আমার। এ তো বাবু একটু উঠবি। কত নষ্ট হলো বলেন দিদি? এখন ওই নষ্ট টিভি ঘাড়ে করে আমাদের নিয়ে যেতে হবে। তারপর গুলটে বাবুরে দে ওই টিভি আমি ঠিক করব। যদি গুলটে বাবু টিভিটা ঠিক করতে না পারে তবে তো ওই 12.5 টাকা আমার পুরো নষ্ট হয়ে যাবে বাবু। কত বড় ঝুঁকি আমি নিচ্ছি সেটা একবার বোঝেন দিনি। মানে কথা ওই টিভি কে ঠিক করবে? আরে গুলটে বাবু গো, এ তল্লাতে আর তো কেউ টিভি ঠিক করতে পারেনি। তুই চলে যা নড়া, মানে কথা গুলটেকে পাঠিয়ে দে। আমার টিভি আমি তাহলে নিজেই ঠিক করে নেব। এ কেমন কথা হলো? গুলটে বাবু কি আমারে দিয়ে ওনার ওই মেকানিস্টের সেলসম্যানগিরি করালে? ভালো মানুষের ভাত নি দেখতেছি। ঠিক আছে বাবু, একবার ভেবে দেখবেন আমি 15 পর্যন্ত উঠতে পারি। নড়া, কেসটা ঘুরে আমার দিকে এত ইজিক্যালি চলে আসবে আমি তো বুঝতেই পারিনি রে। টিভিটা তো আসলে খারাপ হয়নি, ভেন্ডি গিয়ে অ্যান্টেনাটা আবার ঠিক করে দেবে, ছবি চলে আসবে। তবে আমাকে টিভিটা একবার ভালো করে পরীক্ষা করতে হবে। এত ইজিক্যালি ঠিক করলে হবে না। হ্যাঁ, তবে তুমি তোমার সঙ্গে হাতুড়ি বাতালি নিলে কেন গুলটে মামা? কে রে পাচু, টিভি মেকানিস্টের কাছে যন্ত্রপাতি থাকবে না? তা বলে হাতুড়ি? চুপচাপ চেপে যা, এই গুলটে কাশ লিখে এবারে দেখ। এই মানে কথা টিভির চারপাশেও গোল গোল করে ঘুরছে কেন? গভীর পর্যবেক্ষণ করছে। ধরে ফেলেছি ঝোলা গো, মানে গোবিন্দ বাবু, আপনার টিভির অ্যান্টেনাটা খারাপ। হ্যাঁ, মানে কথা দেখলি তো টিভি, টিভি দেখেই বুঝে গেলি মানে কথা আমার ছাদের অ্যান্টেনা খারাপ? টিভির সঙ্গে অ্যান্টেনার ভেরি ইন্টারকন্টিনেন্টালি কানেকশন আছে। ধরুন গিয়ে আপনার সঙ্গে যেমন এই ঝোলাগুড়ের। মানে ঠিক আছে, মানে কথা যা করার তাড়াতাড়ি কর। পটেশ্বরী এসে যেন দেখে টিভি ঠিক হয়ে গেছে, নয়তো আমার সঙ্গে তোদেরও বিপদ আছে। ভেন্ডি যা তো, অ্যান্টেনাটা যে অবস্থায় ছিল ঠিক সেই রকম করে দিয়ে আয় গিয়ে। কি ও কি করে জানলো? আমার সঙ্গে থেকে থেকে আমি টিভি ঠিক করি, ও অ্যান্টেনা। এই যা যা তাড়াতাড়ি ওর তো দেখি ছাদে। এই তো, এই যাচ্ছি। মেসমশাই, বলছিলাম যে পটু কোথায়? হরির হোটেলে মটন রোল খেতে গেছে, মানে কথা এসে নাকি আবার সিনেমা দেখবে। ফুলুরি বনা ফুলটুসি, আমরাও দেখবো। কি? চুপ কর ঘটন, ছোটরা হিন্দি সিনেমা দেখে না। আমি অ্যান্টেনা ঠিক করে দিয়েছি, এবার টিভি চলবে। ভেরি টেকনিফুলি মেকানিস্ট তো আমি, দেখবেন একদম টিভি ঠিক হয়ে গেছে। কি মানে কথা আমার ছবি যে নাচছে? নাচের প্রোগ্রাম হচ্ছে মনে হয়। হতচ্ছাড়া, মানে কথা ওটা জ্যোতিষী ভুজঙ্গলাল ভাগ্য গণনার প্রোগ্রাম। তাহলে সর্বনাশ করেছে স্যার, সাবধান, আপনার ভাগ্য নাচছে স্যার। টিভি ঠিক করে দে মানে কথা আমার, নয়তো তোর কপালে দুর্ভাগ্য নাচবে এবার। কি ভেন্ডে, অ্যান্টেনাটা আগের মতো করিসনি কেন? করলাম তো। ঠিক যে অবস্থা থেকে তুই অ্যান্টেনাটাকে বেঁকিয়ে চীন দেশের দিকে করেছিলি। এটা আবার কবে করলো?
আমি না, গুলটে মামা বলেছিল। মানে স্যার চীনের প্রোগ্রাম ধরে কিনা একটু টেস্টিং করছিলাম স্যার। অনেক ভালো ভালো চৈনিক জ্যোতিষীর প্রোগ্রাম হয় কিনা, জ্যোতিষী চার্লি ট্যাং, জ্যোতিষী চিলি চিকেন, মানে চিলি ম্যান। ওই ওই তুই আমার টিভির ছবি ঠিক করে দে, নয়তো এক্ষুনি আমি বলো হরি দারোগাকে ফোন করব। এই দেখো, এই সব টেকনিক্যালিস্টিক ব্যাপারে আপনার আবার পুলিশটিক ব্যাপার কেন ঢোকাচ্ছেন স্যার? আগে টিভির ছবি ঠিক কর তুই। ছবিটা নাচছে, নাচটা কেমন রে বাঁচু? হ্যাঁ, কেমন যেন একটা নাগিন ড্যান্সিং টাইপের ছবিটা কাঁপছে, তাই না রে? ধরে ফেলেছি, ধরে ফেলেছি। এই কি ধরেছিস? এই টিভিটার ভেতরে একটা সাপ ঢুকেছে। কি মানে কথা, কি ঢুকেছে? সাপ, সাপ, জল ধরা, সরে যান স্যার, গোখরও হতে পারে। মানে কথা, টিভির ভিতর সাপ ঢুকলো কিভাবে? পেছনের ফুটো দিয়ে। টিভির ওপর কখনো দুধ কলা রেখেছিলেন নাকি? আবে মানে কথা, পটু রেখেছিল বোধহয়, ও তো সকালে দুধ কলাই খায়। ঠিক ধরেছি। উল্টে মামা। সাপটা কোথায় গেল? পাঁচু, সাপটাকে খোঁজ। আমার টিভি! সাপ কোথায়, সাপ কোথায়, সাপ কোথায়? সাপ পালিয়েছে গুলটে মামা, সাপ পালিয়েছে। এবার এটা তোর মাথায় ভাঙবো আমি। পাঁচু, পালা রে। তবে রে, মানে কথা, আমার টিভি ভেঙেছিস, দেখ এবার আমি তোদের ভাঙবো। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। হরি বল, বোঝো এবার ঠেলা, বলো হরি। গুলি বন্ধ, গুলি বন্ধ, গুলি বন্ধ। কি দরকার ছিল ঝোলা গোবিন্দ টিভি ঠিক করতে যাওয়ার? আরে ভেন্ডিটাই তো খুব লেট করলো, অ্যান্টেনাটা ঠিক মতো ফিট করতে পারলো না। সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। বাবা খবর এনেছে 50,000 টাকা ক্ষতিপূরণ দাবি করে গোবিন্দ বাবু নাকি তোমার নামে মামলা করবে। চিন্তা কি, তোর বাবা ওই চণ্ডী উকিল, এই মামলা লড়লে ঝোলা গোবিন্দ এমনিতেই হেরে যাবে। তারপর যদি গোবিন্দবাবু আবার তোমাকে বাড়ি থেকে উৎখাত করতে চলে আসে? উই বাবারে, ওকে বলবি জ্যোতিষী ভুজঙ্গলাল বলেছে আমাকে বাড়ি থেকে উৎখাত করলে ও নিজেই চিৎপাত হয়ে যাবে। জয় গুলটে মামা কি জয়। আই কাম পারি স্যার? ইয়ে, আসবো স্যার? কে? ও, উজবুকের দল সোজা আমার ঘরে, তা কি মতলবে? ইয়েস স্যার, ভেরি ইন্টারেস্টিং ফুলি শিক্ষামূলক মতলব নিয়ে, মানে ইয়ে নিয়ে আপনার সঙ্গে কথা বলতে এসেছি স্যার। শিক্ষামূলক কথা তুই বলবি? উজবুক, বলে ফেল দেখি কি বলতে চাস। আগে স্যার, আড্ডাটাকে যদি সিলেবাসে টুক করে ঢুকিয়ে নেন স্যার, খুব ভালো হয়। ফিজিক্যাল এডুকেশন ক্লাসে স্যার আড্ডা মারা শেখানো শুরু করে দিন। আমি বলছি আপনাকে কি করে আড্ডা মারতে হয়, আড্ডা কয় প্রকার এবং কি কি, কোন সময় কোন টপিক নিয়ে আড্ডা মারতে হয়, শর্ট টাইমের আড্ডা আর স্যার লং টাইমের আড্ডা কিভাবে মারতে হয়, আড্ডার সময় কি চপ ঝালমুড়ি আবশ্যক নাকি নড়ার চা। বুঝতে পেরেছেন স্যার? এইসব অনেক বড় সিলেবাস কিন্তু স্যার। কি, তোর এত বড় সাহস? রকের আড্ডা তুই স্কুলে ঢোকাতে চাস? অত সারা, তোকে এবার যদি আমি ফাটকে বন্দি করার ব্যবস্থা না করি তবে আমার নামও নটেশ্বর সরখেল না। হ্যালো, গলতপুর থানা, বলো হরি বাবুকে ফোনটা দিন তো। গেলাম স্যার। আমাদের এই সুন্দর আড্ডাটাকে হঠাৎ তুমি স্কুলের পড়াশোনার মধ্যে হুট করে ঢোকাতে গেলে কেন? এবার বোঝো ঠেলা। খুব বুঝবে ফাটলা বাজু, খামোখা মজা লাগাস না বলে দিলাম, বলে যাস না। আমার শরীরে ডাকাতের রক্ত বইছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এবার বলো হরি দারোগার ঠেলা সামলাবে কি করে সেটা কি ভেবেছো গুলটে মামা? আমাকে বিকেলের মধ্যেই একটা কিছু বুদ্ধি বার করতেই হবে। ওই হেড স্যার নটুবাবুকে মুখের উপরে জবাব দিতে হবে।
বিকেলে আমার বাড়িতে চলে আসিস। পরবর্তী পদক্ষেপ তখনই ঘোষণা করিব। ঠিক আছে। কি কাণ্ড! আপনি তো সকালবেলায় কমপ্লেন করেছিলেন, আমি তো সঙ্গে সঙ্গে এই বিকেল বেলা বেরোচ্ছি ওই গুলটিকে ধরতে। ওটাকে ধরা চাই দারোগা বাবু, নয়তো আমি আপনার উপরে রিপোর্ট করব। কি কাণ্ড! এত তাড়াতাড়ি উপরে উঠে যান কেন আপনি বলুন তো? এই তো যাচ্ছি আর ধরে আনছি ওই হতচ্ছাড়াটাকে। একই দেখিলাম, তাই তো ছুটি আইলাম। কি কাণ্ড! এটা আবার কে? কি দেখলে আবার বাবাজি? দারোগা বাবু, উনি বাবাজি না, আমাদের গুলটে মামা। উল্টে মামা? কি কাণ্ড! উঁচুমুখে সব কি বেশ ধরেছে আবার? কার মাথা আবার ভাঙবি তুই? আমাকে এখনই আটক করিয়া থানার দক্ষিণে যে ফাটক আছে সেখানে বন্দি করুন দারোগা বাবু। এই কি কাণ্ড! তোকে বন্দি করতেই তো আমি বের হচ্ছিলাম, এ যে নিজে এসে ধরা দিয়েছে দেখছি। ওই তো আমি ঠিক দেখেছি, ওইখানেই ঘটিবে সেই অলৌকিক কাণ্ড। আজ রাতে আমাকে এখনই বন্দি করে ফাটকে পুরুন। কি দেখিলাম! কি কাণ্ড! কি দেখেছিস সেটা বলবি তো? ওই ফাটকে আবার কি অলৌকিক কাণ্ড ঘটবে? গুলটে মামা দিব্য দৃষ্টি লাভ করেছে। এই দিব্য চশমার সাহায্যে আমি দিব্য দৃষ্টি লাভ করিয়াছি। কি কাণ্ড! দিব্য দৃষ্টি, দিব্য চশমা, ব্যাপারটা খুলে বলবে নাকি? ইহা হইল একটি আশ্চর্য রকমের দিব্য চশমা। আজ থেকে বহু বহু বছর পূর্বে আমি এক অদ্ভুত ব্যবসা করিতাম। অদ্ভুত ব্যবসা? সেটাই তো স্বাভাবিক। তা কি ব্যবসা শুনি? চায়ের ব্যবসা। ইমা, সে তো নড়াও করে। নড়া দাঁড়াইয়া চা বিক্রি করে, আর আমি সুদূর হিমালয়ের কোলে মাইনাস 780 ডিগ্রি টেম্পারেচারে ঘুরাইয়া ঘুরিয়া চা বিক্রি করিতাম। কি কাণ্ড! এত জায়গা থাকতে ওই হিমালয়ে গেলি কেন চা বেচতে? ওইখানে কম্পিটিশন তো কম ছিল, অত উপরে অন্য চাওয়ালা উঠতেই পারতো না। পুরো ফাঁকা মার্কেট ছিল। হিমালয়ের কোলে মার্কেট? তা তোর চা কিনতো কে? কি কাণ্ড! ওহে বলে হরি দারোগা বাবু, আপনি দেখছি পড়াশোনায় একদম লাড্ডু, অনেকটা ওই ঘটনের মতন। হ্যাঁ রে, মানে আপনি তো জানেন না, ওই হিমালয়ের কোলে কত ছোট বড় গুহা আছে, আর সেই অজস্র ছোট খাটো গুহায় কত সাধু বাবা বসিয়া ধ্যান করিত যুগ ধরিয়াও। তাহারা ওই ঠান্ডায় খাইবে কি? আমি তো তাদের গরম চা সাপ্লাই করিতাম। ওদের বডি গরম হইতো, ওরা তো চাকে চামড়িত বলিত, চামড়িত। এভাবেই আমি দিনের পর দিন ধারে কেটলি করিয়া গরম চামড়িত সাপ্লাই করিতে করিতে একদিন হঠাৎ সাধু বাবাজির নজরে পড়িলাম। উনি 9000 বছর একটি গুহায় চুপচাপ ধ্যান করিতেছিলেন। আমি ওনাকে খুঁজিয়া পাইয়া যখন 1 কাপ গরম চা প্রদান করিলাম, উনি গরম হইয়া উঠিলেন। তেজিত হইয়া ওনার চোখ থেকে দিব্য চশমা খুলিয়া বলিলেন, আমি তোর চা অমৃত খেয়ে বহুত খুশ হয়েছি বেটা, এই নে তোর এই দিব্য চশমা। বলছিলাম কি, পাওয়ার কত প্রভুজি? বহুত পাওয়ার আছে এই চশমা। এই চশমা পরে তুই ভবিষ্যতের সব কিছু দেখতে পারবি। ভবিষ্যৎ দেখতে পাবো গুরুজি? হ্যাঁ, যা তুই চলে যা এবার। তারপর থেকে এই চশমা পরিলে আমি ভবিষ্যতে সব কিছু দেখিতে পাই দারোগা বাবু, সব কিছু দেখিতে পাই। কি কাণ্ড! তাহলে তুই যে চেয়েছে আমার ওই ফাটকে ঢুকতে চাইছিস কেন? মতলবটাকেই খুলে বল দেখি। কি দেখিলাম, এই থানার দক্ষিণ দিকে যে ফাটক আছে, সেই ফাটকে আজ রাতে যে থাকিবে সে আগামী মঙ্গলবার 2 লক্ষ টাকা নগদ পাইবে, এবং ভবিষ্যতে পুলিশের বড় বাবুও হইতে পারিবে। কি কাণ্ড! সত্যি নাকি?
এই তো আমি চলিয়া আসিয়া নিজে বলিতেছি, আমাকে একটু জায়গা দাও, ওই ফাটকে ঢুকি 2 লক্ষ টাকা পাইব, পুলিশের বড়বাবু হইতে পারিব। ও মাগো, ও পিসিমা, কিরম যেন শরীরটা করছে। বাবা বাবা বাবা, আমি থাকতে তুই কেন? আমার ফাটক, আমি আগে ঢুকবো। তুই যা এখন, আমি এখনই ঢুকে বসে থাকি। আমার ফাটক। কি দেখিলাম, কি দেখিলাম, আমি চলিলাম, আমরা চলিলাম। কিন্তু বলো হরি দারোগাকে, তুমি ঘোল খাওয়ালে কি হবে? হেড স্যার নটু বাবুকে কিন্তু তুমি এইভাবে টাইট দিতে পারবে না গুলটে মামা। আলবাত পারবো। কিভাবে? আরে চলে আয়, দেখতে যা আমি কি করতা উল্টে মামা হ্যালো, মানে কথা হ্যালো, কে বলছেন এই অসময়? জ্যোতিষী ভুজঙ্গলাল। মানে কথা ভুজঙ্গ, ইয়ে মানে ওই টিভির জ্যোতিষী ভুজঙ্গলাল, মানে কথা আসল ভুজঙ্গলাল। তোর টিভিটা নষ্ট হয়ে গেছে, তাই আমি তোকে ফোনেই ভবিষ্যৎটা বলে দিচ্ছি। মানে কথা হ্যাঁ গুরুদেব, আমার টিভি নষ্ট, ঠিক কথাই বলেছেন। আপনি দেখছি সব বলতে পারেন। আমি তো রোজ আপনার জ্যোতিষীর প্রোগ্রাম দেখতাম। মানে কথা শোন, হাতে সময় কম, তাই তোকে সাবধান করছি। আজ বাদে কাল পৃথিবী ধ্বংস হবে, এক ভয়ঙ্কর ঝড় আসছে, পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। এই পৃথিবীতে কেউ বাঁচবে না, কেউ না, কেউ না। মানে কথা গুরুদেব, এ কি বলছেন? আমি যে মার্কেটে অনেক টাকা লোকের কাছ থেকে পাই, মানে কথা ধারে গুড় বেচেছিলাম, টাকাগুলোর কি হবে? সব ঝড়ে উড়ে যাবে, তোর ঘর বাড়ি দোকান কিচ্ছু থাকবে না। তাই মরবার আগে তোকে একটা কথা বলে দিচ্ছি আমি। মানে কথা কি বিপদ, কি কথা? শেষ সময় কিছু দান ধ্যান করে নে বেটা, কিছু দান ধ্যান করে নে, পুণ্য হবে। আর তার ফলে তুই পরের জন্মে আবার ঝোলাগো গোবিন্দ গুছাইত হয়ে জন্মগ্রহণ করবি। এর থেকেও অনেক বড় গুড়ের কারখানা হবে তোর। রোজ 10 লরি গুড় বিক্রি হবে, অনেক টাকা রোজগার করবি তুই, অনেক অনেক টাকা। তাই বুঝি? মানে কথা কি বিপদ, কিন্তু এই শেষ সময় কাকে দান করব, কি দান করব? তোর গলদপুরে চা বিক্রি করে এমন কেউ আছে? হ্যাঁ আছে আছে আছে, নড়া নড়া আছে। ওকে তোর সব সম্পত্তি দান করে দে বেটা, দান করে দে। ওকে তোর সব সম্পত্তি দান করে দে বেটা, দান করে দে। কি নড়া, নড়াকে সব দিয়ে দিলে আমি যে রাস্তায় বসে পড়বো গুরুদেব। ঝড়ে পৃথিবীর সমস্ত রাস্তা উড়ে যাবে রে বেটা, বসবার জায়গা পাবি না। এই সুযোগে পুণ্য অর্জন করে রে, পরের জন্মে যদি বড়লোক হয়ে জন্মাতে চাস, নয়তো ভিখিরি হয়ে জন্ম হবে তোর। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি। না মানে কথা না গুরুদেব, ঝড়ে যখন সব উড়েই যাবে তখন দিয়েই দেব। মানে কথা গুরুদেব, ঝড়ে নড়াও উড়ে যাবে তো। হাতে কিন্তু সময় কম, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। টিং টং টিং টং, কি বিপদ, শেষ সময় এসে নড়ার ভাগ্য খুলে গেল। মানে কথা ভুজঙ্গ জ্যোতিষী একই শোনালো, ঝড় আসছে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানে কথা কি বিপদ। কি দেখিলাম, কি দেখিলাম। ওই এলো নন্দ ভন্ড গুলটি বাবু, তাজ আবার একই বেশ ধরেছেন বাবু। কি দেখিলাম, কি দেখিলাম, নড়া রে নড়া, কি দেখিলাম। কি আবার এমন নন্দ ভন্ড দেখলে গো? তার থেকে সোজা ভাবে বলেন দিনি, ধারে 1 কাপ চা দে নড়া, তার জন্য এত রঙ্গভঙ্গ করতে হবে নে। চা আমি চাই না রে নরা, যেদিন থেকে আমি এই দিব্য চশমা পরিয়া আছি চোখে, সেদিন থেকে আমি আর চা মুখে তুলিতেছি না, তাই তো তোর রক্ষে। ওরে বাবা, ওটা কি চশমা বললেন?
দিব্য চশমা গো নরদা, গুলটে মামাকে অনেক বছর আগে এক সন্ন্যাসী খুশি হয়ে দিয়েছিলেন। গোলটে মামা এই চশমা পরে ভবিষ্যৎ দেখতে পায়। সে গুলটে বাবুর ভবিষ্যতের অবস্থা যে খুব নড়বড়ে সে আমি চশমা না পরিও বলে দিতে পারি। নড়া 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 রে, ওরে তুই যে অগাধ সম্পত্তির মালিক হতে চলেছিস সেটা কি তুই জানিস? কি আমি অগাধ সম্পত্তির মালিক হতে চলেছি? এক কাপ চায়ের জন্য এত বড় অগাধ মিথ্যেটা আপনি বলতে পারলেন গুলটে বাবু? পাঁচু, আর এক মুহূর্ত স্থানে আমি থাকিব না। দিব্য চক্ষে আমি এক্ষুনি যেটা দেখিলাম, ওই ঝোলা গোবিন্দ ঝড়ের বেগে নড়ার কাছে আসিতেছে। চলে আয় তোরা, চলে আয়। দিব্য চোখে গুলটে বাবু এখন জারে তারি দেখতে শুরু করেছেন। হরি বল। কি দেখিলাম, কি দেখিলাম! উল্টে যে আকাশের দিকে তাকিয়ে কি দেখছো হে? সর্বনাশ, সর্বনাশ! কুড়মুড়ে আসছে, কুড়মুড়ে আসছে! কি আসছে রে ছেলে পিলের দল? যা, আমি তোর নাম দিলাম কুড়মুড়ে, কুড়মুড়ে। কার নাম দিল? ঝড়ের, ঝড় আসছে, ভয়ঙ্কর ঝড় কুড়মুড়ে। আমি এই দিব্য চশমায় স্পষ্ট দেখতে পাচ্ছি। কি বিপদ! মানে কথা ঝড়টা এক্ষুনি আসতে হলো। কত টাকা মার্কেটে পড়ে আছে আমার। কুড়মুড়ে আসছে 776 কিলোমিটার বেগে, সব ধ্বংস হয়ে যাবে। আমার আর 5 বছর হলেই 100 হতো। এখন কুড়মুড়ে আসলে যে মুশকিলে পড়ে যাব ভাই। কুড়মুড়ে, কুড়মুড়ে! কুড়মুড়ে? এখানে ওরা কুড়মুড়ে বলে কেন? মানে কথা এই যে উজবুকের দল, কুড়মুড়েটা আবার কি রে? এই যে ঝোলা গোবিন্দ জেঠু, পায়ের ধুলো দিন। আর তো প্রণাম করতে পারবো না। কুড়মুড়ে ঝড়েছে, সব ধ্বংস করে দেবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানে কথা তোদেরকে বললো ভুজঙ্গ জ্যোতিষী? না না, ওই যে গুলটে মামা দিব্য চশমা দিয়ে দেখেছে, এইমাত্র ঝড়টা নাম দিল তো কুড়মুড়ে। ঝোলা গোবিন্দ, নড়াকে বুঝি তোর সম্পত্তি দান করিতে চলিয়াছিস? এ কি মানে কথা, ও যে ঠিক বলছে। তার মানে ঝড় আসছেই, কুড়মুড়ে নাম দিয়েছিস বুঝি? এই শেষ সময় এসে বললি তোর ওই দিব্য চশমা আছে। শেষ সময় এসে কত কিছু জানছি। ওকে আপনাকেও ঝোলা গোবিন্দ বলছে, কই কিছু বললেন না তো? শেষ সময় এসে আর কি বলবো, আমি যাই। এ কি কথা বললেন গো নন্দ ভণ্ড গুলটে বাবু? আমার যে ওই গোবিন্দ বাবু সম্পত্তি পেয়ে কোনো লাভ হলো নি গো। কুড়মুড়ে এসে তো সব সম্পত্তি চুরমুড়ে করে দেবে গো। নড়া, হাতে সময় কম, 4-5 কাপ চা দিয়ে দে পট করে। জানি না আর খেতে পারবো কিনা, কালকেই তো কুড়মুড়ে আসছে, এলো বলে। এই খেয়েছে আমার কি হবে গো? ও দিব্য চশমাদের দেখেন দিনে কুড়মুড়ে আসলি পরে আমার অবস্থাটা কি হবে? ঝড়ে উড়ে গিয়ে কোথায় পড়বো? আমার এই দোকানটা কার সালে গিয়ে উড়ে পড়বে, আগে ভাগে জেনে রাখা ভালো। ওই ঝোলা গোবিন্দের সম্পত্তিগুলো যত্নে রাখিস নড়া। এখন এই শেষ সময় গোবিন্দবাবুর এত সম্পত্তি নিয়ে কি করি বলে দিনি? গোবিন্দবাবু তো ফাঁক তালে ওই পটের শরীরেও গছিয়ে দিতে চেয়েছিল, আমি আর বেশি ঝুঁকি নিইনি। নড়া শোন, গোবিন্দ বাবু ফাঁকতালে তোকে সম্পত্তি দান করে পুণ্য করে নিল, তুইও কিছু পুণ্য করে যা না শেষ সময়ে। আপনার ধার যে সব মুকুব হয়ে গেল ওই কুড়মুড়ে ঝড়ে, এটা কি পুণ্যি হলো নে বাবু? ইয়ে মানে ওটা তো পার্সোনাল পুণ্য। একটা বড় সড়ো পুণ্য করো। যা বসে না থেকে গলতপুরের সবাইকে সাবধান করে দেখে যা, যেন কেউ না বাড়ি থেকে বের হয়, বিশেষ করে কোনো বাচ্চা যেন স্কুলে না যায়। সে আপনি ঠিকই বলেছেন বাবু, ঝড়ের তোরে কার বাচ্চা কার কোলে গিয়ে পড়বে সে কি আর ঠিক আছে গো বাবু? আমি এক্ষুনি যাচ্ছি, ব্যবস্থা করতেছি বাবু। আর ওই হেড স্যার নটু বাবুকে বলেছিস তো না?
বলিছি মানে ঝড়ের নামটাও যে আপনি দিয়েছেন সেটাও বলি দিয়েছি। কি জানি হেড স্যার মনে হয় খুব চিন্তায় পড়েছেন, বুঝেছিস? ঝড়ে ওই হেড স্যার নটু বাবুর কি অবস্থা হবে সেটা কি ওই দিব্য চশমাই একবার দেখে দেবেন বাবু? যতই হোক আমার এতদিনের কাস্টমার ছিল, তো খোঁজ খবর তো রাখতেই হবে। ঠিক আছে, চল রে পাঁচু, ওই থানার দিকটা একবার খোঁজ নিয়ে আসি। কেন যে দিব্য চশমায় ঝড়টা দেখলাম মাগো। ওই ঝড়ের জন্যই মনে হয় আমি সম্পত্তি পেতে চলেছি, আবার ওই ঝড়েই সব উড়ে যাবে, হরি বল। হোয়াট? বলো হরি, দারোগা এখনো ফাটকে বসে আছে? হ্যাঁ স্যার, এখন আবার এই কুড়মুড়ের কথা শুনে আর বের হবে না বলছে। কুড়মুড়ে? মুন্ডু কুড়মুড়ে? আমি এখনই শহরের আবহাওয়া অফিসে ফোন করব। খবরদার, আজ কেউ বাইরে বেরোবেন নে, ছেলে পুলেদের স্কুলে পাঠাবেন নে। কুড়মুড়ে আসতেছে, আর একটু পরেই কুড়মুড়ে এসে বলল বলে। ঝড়ের কোনো লক্ষণই নেই দেখছি, এই যাত্রায় মনে হয় 100টা হয়ে যাবে। ঝড়টা কখন আসবে? কুড়মুড়ে আসতেছে, আর একটু পরেই কুড়মুড়ে এসে বলল বলে। নটু বাবু, ঝড়টা কখন আসবে মানে কথা কোনো খবর পেয়েছেন? তার মিনিট 5 আগে নরাকে সম্পত্তিটা লিখে দেব। কোনো ঝড় আসবে না। শহরের আবহাওয়া অফিসের কাছে এমন কোনো ঝড়ের খবর নেই। ভুজঙ্গলাল যে বললো মানে কথা, ওই গুলটে ওর দিব্য চশমায় দেখেছে। আপনি ভুজঙ্গলালের কাছে নিজে একবার যান, ভালো করে খোঁজ নিন, আমি এই দিকটা দেখছি। স্কুলে একটা ছাত্র আসলো না ওই ঝড়ের ভয়ে। আমি আবহাওয়া অফিসে গুলটের নামে কমপ্লেইন করব এবার। আমার স্কুল বন্ধ করা। মনে তো হচ্ছে কুড়মুড়ে আমাদের গলতপুরে আজাদ ঢুকবে নে। যাই, গোবিন্দবাবুর কাছ থেকে আমার সম্পত্তিগুলো বুঝে আসি। ওই ওই নরা, মানে কথা হতো ছাড়া ওই গুলটের সঙ্গে মিলে ঝড়ের নাম করে আমার সম্পত্তি হাতানো। ভুজঙ্গলালের নামে মিথ্যে কথা। আমারই ছেড়ে দেন বাবু। গুলটে বাবুর ওই দিব্য চশমাটা মনে হয় একবার পরীক্ষা করে দেখতে হবে, ছাড়েন। ওই গুলটেকে মানে কথা, ওই গুলটেকে আমি ছাড়বো না। আজ কি হবে গো গুলটে মামা? ঝড় তো হচ্ছে না, এবার কি হবে? যা, তোরা ঘোষণা করে দে। দিব্য চশমা দিয়া আমি এইমাত্র দেখিতে পাইলাম কুড়মুড়ে হালকা ডান দিকে সাইড করিয়া অশান্ত মহাসাগরের উপরে গোল্লা পাকাইয়া একটি ময়না পাখিতে পরিণত হইয়া কোথায় যেন ওই উড়ে যাইতেছে। কি কাণ্ড! হ্যান্ডস আপ মাথার উপরে! ওটাকে ধরে এবার ফাটকে পড়ুন দারোগা বাবু। গুলটে মামা, আমি আর নেই রে। টেনে তোল ওটাকে, নদী থেকে টেনে তোল। মানে কথা ভুজঙ্গ জ্যোতিষীর নামে মিথ্যে বলা। ওই যে ধরো ওটাকে, ধরুন ওকে, ধরুন। হতচ্ছাড়া, ওর পিসে মশাইয়ের শেষ চিহ্ন ওই চশমাটাকে নদীর জলে ডুবিয়ে দিয়ে আসলো। জ্বরটা ঠিক হতে দে, তারপর দেখ তোর কি অবস্থা করি। কি শীত রে ভাইটু, কি শীত। সর্বনাশ হয়ে গেছে গুলটে মামা। আবহাওয়া অফিসের লোকজন বলছে ঝড়ের নামে গুজব ছড়ানোর জন্য গুলটে মামার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমি কি বুঝেছিলাম নাকি ওই ঝোলা গোবিন্দ ভুজঙ্গ জ্যোতিষীকে ফোন করে ফেলবে? তুমি স্কুল বন্ধ করে হেড স্যারকে টাইট দিতে গেছো, এখন বোঝো হেড স্যারও বলেছে তোমাকে গলতপুর ছাড়া করবে। এই বলো হরি দারোগা এলো বলে। আমি দিব্য চক্ষে দেখিতে পাইতেছি আমি কুড়মুড়ে ঝড়ের সঙ্গে গোল্লা পাকাইয়া স্বর্গে চলিয়া গেছি রে।
আরে